সরকারের দপ্তরের আধিকারিক সহ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা দায়িত্বে রয়েছেন, তাদের সকলকে নিয়ে একটা অনগোয়িং প্রজেক্ট এবং কমপ্লিটেড প্রজেক্টসের একটা রিভিউ মিটিং, একটা পর্যালোচনা বৈঠক আমাদের ছিল। এবং সেখানে গত 10 বছরে ডায়মন্ড হারবারে কী কাজ আমরা করতে পেরেছি এবং কী কাজ চলছে এবং সেগুলো কিভাবে আরও দ্রুত সম্পূর্ণ করা যায়, তাড়াতাড়ি শেষ করা যায়, তার একটা বৈঠক আজকে আমরা ডেকেছিলাম। এখানে প্রত্যেকটি বিধানসভারই অনগোয়িং প্রজেক্টগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়াও সোশ্যাল সিকিউরিটি স্কিমে লক্ষ্মীর ভাণ্ডার, মানবিক সহ, কন্যাশ্রী, রূপশ্রী সহ যে মানবিক প্রকল্পগুলো, উন্নয়নমূলক প্রকল্পগুলো, যুগান্তকারী সরকারের প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 13 বছরে বাংলায় শুরু হয়েছে, তারও একটা পর্যালোচনা ছিল। এবং লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা শুনলে খুশি হবেন যে ডায়মন্ড হারবারে প্রায় 5,80,000 মহিলা এই মুহূর্তে খালি একটা লোকসভা কেন্দ্র থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। তাতে কোনো রকম কোনো কেন্দ্রের সহায়তা নেই, পুরোটাই রাজ্যের উদ্যোগে, সহযোগিতায়, রাজ্য প্রশাসনের সহায়তায় আর্থিক সাহায্য তারা পাচ্ছে 5,80,000 মহিলা। এবং প্রায় 22,70,000 জন খাদ্যসাথীর আওতায় বিনা পয়সায় বিনামূল্যে রেশন পাচ্ছে। মানবিক থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে কোন বিধানসভায় কতজন পাচ্ছে তার একটা বিস্তারিত আলোচনা। এবং শেষ দুয়ারে সরকারে যারা নিজেদের নাম নথিভুক্ত করেছিল তারও একটা পর্যালোচনা হয়েছে এবং তারা যাতে টাইমলি এই স্কিমগুলো বা এই সার্ভিসগুলো পায়, এই পরিষেবাগুলো পায়, তার একটা রিভিউ মিটিং ছিল আজকে, সেটাও বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ওল্ড এজ পেনশন আপনারা জানেন, আমি 7ই জানুয়ারি বিষ্ণুপুর থেকে ঘোষণা করেছিলাম যে আমরা শ্রদ্ধার্ঘ্য শুরু করছি, যেখানে প্রায় 70,000-এর বেশি লোককে সরাসরি আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী প্রায় 15,000, 16,000 ভলেন্টিয়ার, এক একজন 4 জন 5 জনের দায়িত্ব নিয়ে 70,000-এর বেশি লোকেদের সরাসরি ডিবিটির মাধ্যমে ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা পৌঁছে দেবো। এবং 7 তারিখ মিটিং করার পরে 8, 9, 10-এর মধ্যে প্রায় 70,000 লোককে আমরা সেই সাহায্য, সহযোগিতা এবং তাদের প্রাপ্য পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অনুরোধ করেছেন যে যারা দুয়ারে সরকারে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন বা দুয়ারে সরকারে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তারা সকলে বার্ধক্য ভাতা পাবেন। সুতরাং এই 70,000-এর মধ্যে থেকে যারা দুয়ারে সরকার 7, দুয়ারে সরকার 8, দুয়ারে সরকার 5, 6 তারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে নিজেদের রেজিস্টার করেছেন, তারাও সরকারি এই পরিষেবাগুলো পাবে। গত 10 বছরে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2800 কোটি টাকার কাজ আমরা সম্পূর্ণ করেছি। অর্থাৎ কমপ্লিটেড প্রজেক্টস, যে প্রজেক্টগুলো শেষ হয়ে গেছে তার কাজের পরিসংখ্যান যদি আমি ধরি তাহলে 2800 কোটি টাকার। এবং তার মধ্যে আমার এমপি ল্যাড ফান্ড আছে, এমএলএ ল্যাড আছে, জেলা পরিষদ আছে, বিভিন্ন দপ্তর সরকারের, পূর্ত হোক, সেচ হোক, পরিবহন হোক, পঞ্চায়েত দপ্তর হোক, সব দপ্তর মিলিয়ে প্রায় 2800 কোটি টাকার কাজ আমরা শেষ করেছি। অনগোয়িং প্রজেক্ট যেগুলো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে শেষ হবে, তার ভলিউম হচ্ছে 2400 কোটি টাকা। তার মানে অনগোয়িং প্রজেক্ট আর কমপ্লিটেড প্রজেক্ট দুটো যদি আপনি যোগ করেন তাহলে 5,200 কোটি টাকার কাজ আমরা গত 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করতে পেরেছি। এর সাথে আপকামিং প্রজেক্ট রয়েছে 580 কোটি টাকার, মানে যেগুলো টেন্ডার প্রসেসে, ধরুন পথশ্রী 3-তে বেশ কিছু কাজ টেন্ডারে রয়েছে।
বেশ কিছু আরও কাজ রয়েছে, কিছু রাস্তার কাজ রয়েছে ফিনান্স কমিশনের, যেগুলো টেন্ডারে রয়েছে। এই কাজগুলো যদি আপনি ধরেন, পিএইচির কিছু কাজ রয়েছে যেগুলো টেন্ডারিংয়ে রয়েছে, কিছু রাস্তার কাজ রয়েছে, এমন প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 580 কোটি টাকার কাজ রয়েছে যেগুলো পাইপলাইনে রয়েছে, আগামী দিন হবে। আর অনগোয়িং প্রজেক্ট হচ্ছে 2800 কোটি টাকা, আর কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে 2400 কোটি টাকা। তাহলে সব মিলিয়ে 5200 কোটি প্লাস 580 কোটি, মানে 5780 কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবারে করেছি, করছি বা আগামী দিনে সম্পূর্ণ হতে চলেছে। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি নয়। আমি সংখ্যাটা আবার বলছি, 5780 কোটি টাকা 10 বছরে আমরা করেছি। আপনি যদি গড়ে দেখেন অ্যাভারেজ, তাহলে 1 বছরে 580 কোটি টাকা। 1 বছরে 12 মাস থাকে, আপনি যদি মাসে ভাগ করেন তাহলে 1 মাসে প্রায় 45 থেকে 48 কোটি টাকার কাজ করেছি। 1 মাসে 30 দিন থাকে, আপনি যদি দিন হিসেবে দেখেন তাহলে প্রতিদিন 1.5 কোটি টাকার কাজ হয়েছে। একদিনে 24 ঘন্টা থাকে, আপনি যদি ঘন্টার নিরিখে ভাগ করেন তাহলে দেখবেন একদিনে আপনি 1 ঘন্টায় আপনি 6 লক্ষ টাকার কাজ করেছেন। 1 ঘন্টায় 6 লক্ষ টাকার কাজ, একদিনে 1.5 কোটি টাকার কাজ, 1 মাসে 45 কোটি টাকার কাজ, 1 বছরে 580 কোটি টাকার কাজ, এবং 10 বছরে 5780 কোটি টাকার কাজ। এরই নাম ডায়মন্ড হারবার মডেল। এবং আমি তথ্য পরিসংখ্যান যদি কেউ চায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি, ঠিকানা যদি আমাকে জানায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি তথ্য পরিসংখ্যান দিয়ে। অনেকে বলতে পারে যে ভাই বলেছে কোথায় কাজ হয়েছে। আমি প্রতি বছর পুস্তিকা আকারে নিঃশব্দ বিপ্লব নামে খতিয়ান প্রকাশ করেছি। নির্বাচনের প্রাক্কালে 5 বছরে একবার নয়, প্রতি বছর 10 বছরে 10 বার হয়েছে। আমার দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য সাংসদ হিসেবে আমি যে টাকাটা পেয়েছি বা আমার উদ্যোগে, তৎপরতায়, সাহায্যে, সহযোগিতায়, সহায়তায় যে কাজ সম্পূর্ণ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি মানুষের কাছে তুলতে দায়বদ্ধ, বদ্ধপরিকর। আমি প্রতি বছর তুলেছি। 5780 কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে। আমাদের টার্গেট যে আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে 5700 নয় 10,000 কোটি টাকার কাজ হবে। আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে ঘন্টায় 6 লক্ষ নয়, ঘন্টায় 10 লক্ষ টাকার কাজ হবে। প্রতিদিন 45 কোটি নয়, প্রতি মাসে 45 কোটি নয়, প্রতি মাসে 100 কোটির কাজ হবে। আর প্রতি বছর 580 কোটি নয়, প্রতি বছর 1000 কোটি টাকার কাজ হবে। আর ভারতবর্ষের যত লোকসভা কেন্দ্র রয়েছে, কেউ যদি দেখাতে পারে যে এর থেকে বেশি কাজ হয়েছে বা এর থেকে ভালো কোনো কাজ হয়েছে, আমি সেগুলো গ্রহণ করতে রাজি রয়েছি। এবং সেগুলো যাতে আগামী দিনে আমি ডায়মন্ড হারবারে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি ভালো জিনিস গ্রহণ করব। আমি অনুরোধ করব, ভারতবর্ষে 543 জন লোকসভা কেন্দ্রের মেম্বার রয়েছে, 543 জন লোকসভার সাংসদ রয়েছে। কেউ যদি দেখাতে পারে যে বছরে 580 কোটি টাকার কাজ কেউ করতে পেরেছে, সে প্রকাশ্যে খতিয়ান প্রকাশ করে মানুষকে জানাক। আমি জানিয়েছি, এবং এটাই ডায়মন্ড হারবার মডেল। কোভিডের সময় 21টা কমিউনিটি কিচেন খুলে লকডাউনের সময় প্রায় 12 লক্ষ 13 লক্ষ মানুষের বাড়িতে তাদের রাস্তায় নামতে হয়নি, বাড়ির দরজায় গিয়ে আমাদের প্রতিনিধিরা খাবার পৌঁছে দিয়ে গেছে। কাউকে অভুক্ত শুতে হয়নি। একদিনে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় প্রায় 50,000 টেস্ট হয়েছে। 10 দিনে 12% পজিটিভিটি রেট আমরা 2%-এ নামিয়ে এনেছি। ডায়মন্ড হারবারের বজবজ মহেশতলা যদি আপনি যান, যে সমস্যাগুলো ছিল, রাস্তা, যানজট, চড়িয়াল খাল, 50 বছরের দাবি, 50 বছর পর তার সমাধান হয়েছে। আগামী 17ই ফেব্রুয়ারি চড়িয়ালের যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক রয়েছে সেটা আমি উদ্বোধন করব। 50 বছরের দাবি ছিল। আর দীর্ঘ 39 বছর সিপিএমের সাংসদ ছিল। প্রথমবার তো তৃণমূলের সাংসদ পেয়েছে ডায়মন্ড হারবার 2009 সালে, তারপর 2014-এ আমি জিতেছি। তার আগে তো সিপিএম প্রায় 39 বছর ধরে।
কখনো অমলবাবু, কখনো জ্যোতির্ময় বাবু, কখনো শ্রমিক লাহিড়ী। 50 বছরের দাবি আজকে বাস্তবায়িত হয়েছে, পূরণ হতে চলেছে। চড়িয়াল সম্প্রীতি উড়ালপুল, এত বড় উড়ালপুল, তার নিচের রাস্তাটাও করে দেওয়া হয়েছে, সেটাও আমি ফেব্রুয়ারি শেষে উদ্বোধন করব। সুতরাং আমি তথ্য পরিসংখ্যান হাতে নিয়ে কথা বলছি। আর যদি কেউ চায় যে এই তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরুক, উপস্থাপিত করুক, তাকে বলবো আপনার ফোন নাম্বার আর বাড়ির অ্যাড্রেসটা শেয়ার করুন, আমার তরফ থেকে আমি বই পাঠিয়ে দেবো, 10টা বই। 5,800 কোটি টাকার কোন কাজ, কোন পঞ্চায়েতে, কোন বুথে কত টাকার রাস্তা হয়েছে, কোথায় কোন পিএইচসিতে কি উন্নয়ন হয়েছে, কোথায় কোন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, কোথায় কোন জলের প্রকল্পের কাজ চলছে। ফলতা মথুরাপুর প্রকল্প ভারতবর্ষের সর্ববৃহৎ পানীয় জলের প্রজেক্ট, 1500 কোটি টাকা খরচা করে জলের প্রজেক্ট হয়েছে। তারপর 2-3টে ব্লকে সমস্যা ছিল, তারপর অগমেন্টেশন করে 564 কোটি টাকা খরচা করে সেকেন্ড প্রজেক্টটাও শুরু হয়েছে, সেটাও আগামী 3-4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কোভিডের কারণে আমাদের 3-4 মাস নষ্ট হয়েছে, কাজ করতে পারেনি। সেটা যদি না হতো এতদিনে কমপ্লিট হয়ে যেত। কিন্তু 90% এফএইচটিসি কানেকশন, হাউস টু হাউস কানেকশন আমরা 31শে মার্চ 2024-এর মধ্যে কমপ্লিট করব। আর বাকি যেটা আছে আমরা টার্গেট সেট করেছি 30শে জুনের মধ্যে করার। এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট, আপনারা করতে পারেন। একে একে নেব। আমার মনে হয় এই নিয়ে তৃণমূল কংগ্রেসের যা অবস্থান, ইতিমধ্যেই আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন, এবং এ নিয়ে কোনো ধোঁয়াশার জায়গা নেই, কোনো জলঘোলা করার জায়গা নেই। কেউ যদি বাংলায় কোনো রকম কোনো মিটিং, মিছিল, কর্মসূচি করতে চায়, গণতন্ত্রে সবার করার অধিকার আছে, তাতে অসুবিধা কি আছে? করতেই পারে। আমি যদি অন্য কোথাও গিয়ে, হ্যাঁ বিজেপি শাসিত রাজ্যে নিয়ম কানুন সব আলাদা, ত্রিপুরায় গেলে আমাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কাঁচ ভেঙে দেওয়া হয়, কিন্তু বাংলা তো বারে বারে দৃষ্টান্ত স্থাপন করেছে যে গণতন্ত্রে যে কারোর যে কোনো মিটিং, যারা আজকে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে তারা তো ডেলি প্যাসেঞ্জারি করেছে। আবার আপনি দেখবেন নির্বাচন ঘোষণা হবে, ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে। সবারই অধিকার রয়েছে করা, সে কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, তৃণমূল করুক, তাতে কোনো যায় আসে না, অসুবিধা নেই। আর তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কি অবস্থান, এটা ইতিমধ্যেই আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন। আমরা একাধিকবার কংগ্রেসের সাথে আলোচনা করেছি, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে, এবং শেষ যে মিটিংটা হয়েছিল দিল্লিতে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং শেষ করে কে কোথায় লড়বে, অ্যালায়েন্সের কোন দল কোথায় লড়বে, সেটা আপনি স্পষ্ট করে 31শে, যদিও আমরা বারবার চাইছিলাম এটা যত দ্রুত হয় তত ভালো, কিন্তু বারে বারে বলার পরও হয়নি। তারপর শেষ মিটিং যখন হলো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। তারা নেয়নি, কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি। কেউ যদি করতে না চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না, এটা তার এখতিয়ার। বিজেপির ভবিষ্যৎ কি আর ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ কি আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, বলবে সাধারণ মানুষ। গণতন্ত্রে এটাই নীতি, রীতিনীতি, ঐতিহ্য। ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে বারে বারে আমাদের দলের যে অবস্থান, যদি সিট শেয়ারিং নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করি, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছি। সিট শেয়ারিং হয়নি, হয়নি, কার জন্য হয়নি এটা মানুষ দেখুক। আমরা তো চেয়েছিলাম যে সিট শেয়ারিং নিয়ে কথা হোক, আর ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে একটাই কোঅর্ডিনেশন কমিটির মিটিং ডাকা হয়েছিল। যেদিনকে মিটিং ডাকা হয়েছিল সেদিনকে আমাকে ইডি সামন দিয়ে, নোটিশ দিয়ে কলকাতায় ডেকে পাঠিয়েছিল, সেটাও আপনারা জানেন। সেই মিটিংয়ে আমার ইচ্ছা থাকার সত্ত্বেও আমি সশরীরে উপস্থিত হতে পারিনি। ইন্ডিয়া অ্যালায়েন্স কটা আসন পাবে, কোন আসনে কে লড়বে, কোথায় মানুষ কাকে জেতাবে, কোথায় মানুষ কাকে হারাবে, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, মানুষ বলতে পারবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলতে পারবে না, এখানকার মুখ্যমন্ত্রীও বলতে পারবে না, কোনো সাংসদ বলতে পারবে না, কোনো বিধায়ক বলতে পারবে না,
কোনো রাজ্যের মন্ত্রী বলতে পারবে না, কোনো কেন্দ্রের মন্ত্রী বলতে পারবে না, কোনো রাজ্যপাল বলতে পারবে না, রাষ্ট্রপতি বলতে পারবে না। তার কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষের উপর ছেড়ে দেওয়া হোক কোথায় কি জিতবে, মানুষ কাকে জেতালে মানুষের সুবিধা আর কাকে জেতালে মানুষের অসুবিধা, মানুষ স্বাধীন চেতা, নিজের সিদ্ধান্ত নিজে নিক। আমি আসছি, এই প্রশ্নে পরে আসছি। আর কোনো অ্যালায়েন্স রিলেটেড কারোর কোনো প্রশ্ন? দেখুন, আমি আবার বলছি, আমরা যতবার মিটিং হয়েছে, এমনকি প্রথম বৈঠক যখন বিহারে হয়েছিল তখনও আমরা বলেছিলাম যে কে কোথায় লড়বে, ফার্স্ট স্টেপ তো সেটা ঠিক করা হোক। তারপরে আপনারা দেখলেন ব্যাঙ্গালোরে বৈঠক হলো। ব্যাঙ্গালোরে বৈঠকে খালি একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে দলের অ্যালায়েন্সের নাম কী হবে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রস্তাব ছিলেন। তারপরে যে মিটিংগুলো হয়েছে, বম্বেতে হয়েছে, দিল্লিতে হয়েছে, আমরা বারে বারে বলেছি যে কে কোথায় লড়বে সেটা আপনারা ঠিক করুন, বসে আলোচনার মাধ্যমেই তো সেটা মিটবে। আপনারা কি গত 6 মাসে দেখেছেন কোনো রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। 6 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেন? এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক, বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি? এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, বিজেপির ট্রোজান হর্স কে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, সব কিছু ফুটেজ আর্কাইভে রয়েছে, আমার বলার দরকার নেই, আপনাদের কাছে সব রেকর্ড রয়েছে। গত 6 মাস মানে 7 মাস, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 210 দিন। এক মাসে যদি 30 দিন থাকে, 7 মাসে 210 দিন। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বিজেপিকে কটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেছে। এই যে মানুষের 100 দিনের টাকা বন্ধ, কটা সাংবাদিক বৈঠক করেছে, কটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে এই 22 লক্ষ লোকের পারিশ্রমিক আপনি জোর জবরদস্তি গায়ের জন্য আটকে রাখতে পারেন না, ছাড়ুন। এই 210 দিনে অধীর চৌধুরী কবার বৈঠক করে বলেছে যে বাংলার প্রতি নরেন্দ্র মোদী, তার সরকার, বিজেপির সরকার যে লাঞ্ছনা করছে, যে বঞ্চনা করছে, যে নিপীড়ন, যেভাবে বাংলার মানুষকে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত করে রাখছে খালি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। এখন 210 দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে। আপনি দেখান তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র একটা মন্তব্য করেছে 210 দিনে? ধৈর্যের সীমা থাকে। যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আপনি তাকে বলছেন চ্যালেঞ্জ করছি আমার বিরুদ্ধে লড়ুন। কে বলছে? প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে। মানুষ দেখুক, গণতন্ত্রে মানুষ ঠিক করুক। কিন্তু আমরা আজ থেকে 6 মাস আগে বলেছিলাম যে আমরা ইন্ডিয়া জোটের সাথে আছি, আমরা আজও তাই বলছি। মুখ্যমন্ত্রী অত্যন্ত পরিষ্কার ভাষায় স্পষ্ট করে তার অবস্থান স্পষ্ট করেছে। আমাদের কোনো রকম ইগো নেই। এবার সে জোটে কে থাকলো কে না থাকলো তার ব্যক্তিগত ব্যাপার। Which breakup? See, I don't want to make anyone responsible. I have said it very clearly that in the last 7 months, if you see in the last 210 days, you take out from your archives and see what Adhir Chaudhary has said. And he is not just
any other Congress leader. He is the PCC president, also the leader of the Congress party in the Lok Sabha. So he is challenging the Chief Minister of Bengal, the chairperson of All India Trinamool Congress, who Congress is claiming as one of their most important ally. The PCC of Congress is saying and challenging Mamata Bandyopadhyay to come and contest against him. The PCC of Congress in West Bengal is demanding a president's rule in West Bengal. These are not statements of BJP state president. These are not statements of BJP ministers. These are statements of the PCC chief and the Lok Sabha leader of the Congress. Now, who is responsible for what? I would leave it to the judgment and wisdom of the people at large and the electorate to decide and judge accordingly. Let them decide. Ultimately, who are you helping? If the Congress president in West Bengal is asking for a president's rule, whose hands are you strengthening? Are you strengthening Mamata Banerjee's hand? Are you strengthening Mallikarjun Kharge, Sonia Gandhi's hand? Or are you strengthening BJP and Narendra Modi's hand? Who are you vouching for? Who is BJP's Trojan horse? Who is BJP's B team? Let the people of Bengal decide in the upcoming polls. They have seen everything. If you are in an alliance, I will reach out to you. And the first thing that I will do in the first 2-3 months after the alliance has been sealed is I will decide on the seat sharing. We have been repeatedly asking them to talk on seat sharing from the month of June. It's been 7 months. Nothing has happened. And in the last meeting in Delhi, our chairperson has clearly given them a deadline to decide by 31st of December. Today we are on the 29th of January. So what do you expect? If elections are to be announced in the month of March, and I'm still it's still wavering in my mind which seat I should contest from, and which seat will my alliance partner contest from, then what can I say? It's unfortunate. অপারেশন লোটাস তো বিজেপি চেষ্টা করেছে 2021-এর আগে, মুখ থুবড়ে পড়েছে। দেখুন, এটা ওরা সব জায়গায় করে, বিশেষ করে বিহারে যেটা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি কেউ ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যায়, আমার কিছু বলার নেই। যিনি গেছেন তিনি বয়সে আমার প্রায় দ্বিগুণ, তাকে অসম্মান তো আমি করতে পারি না। তিনি যদি ঠিক করে থাকেন যে আমি বিজেপিতে যাব এবং বিজেপির সাথে যোগসাযোগে আমি লড়বো, আজকে আমি এখানে কালকে আমি সেখানে, আমি মনে করি আমি 10 বছর ধরে ইলেকটোরাল পলিটিক্সে রয়েছি। আমি যেটুকু শিখেছি বুঝেছি, মানুষের ক্রেডিবিলিটি হচ্ছে মানুষের আসল পুঁজি, অ্যাসেট যাকে আমরা বলি। কারণ ক্রেডিবিলিটি যদি একবার চলে যায় সেটা কোনোদিন ফেরত আসে না। এবং কেউ যদি ভাবে যে নিজের ক্ষমতা ধরে রাখতে হবে বলে আজকে এখানে কালকে সেখানে, মানুষ জবাব দেবে। আমি কি বলতে পারি? See, like I said, Nitish ji is twice my age, and I would not like to speak ill about him. He is old enough and wise enough to understand what is best in the state and the country's interest. If he thinks that by going and siding with the BJP and by changing sides every 6 and 8 months will help him and his party, I think in a democracy it's extremely important what the people decides, not what a leader does. We're only talking about what a leader is doing. Let's discount that, because we are living in a democracy, not an autocracy. We should leave it to the judgment and wisdom of the people of Bihar. They have seen everything. They will decide everything. So let's wait for a couple of months and see what the people of Bihar does. And we should leave it to them, their judgment, and wait and watch. I am no one. I am not doyen or any kind of authority to preach Nitish Kumar what is good and what is right and what is wrong. If you think that this is good in my interest and my state's interest and my country's interest, he has all the right to make any decision he wants. It's a democratic country. Everyone has got the right to what they want to do.
সেই জন্য সারদায় কোনো সিপিএম নেতাকে ডাকেনি, সেই জন্য তৃণমূল নেতারা জেলে, সেই জন্য কোনো সিপিএম নেতা, সারদা শুরু কবে হয়েছিল? তো সিপিএম আমলে। তৃণমূল আর বিজেপির মধ্যে বোঝাপড়া থাকলে বিজেপির সব তৃণমূলের লোকেরা জেলে থাকতো আর সিপিএমের লোকেরা ঘুরে বেড়াতো। আজকে যাদের বাড়ি রেড করা হয়েছে, সিপিএমের কটা নেতাকে ডাকা হয়েছে? আমি রেড ছেড়ে দিলাম, অ্যারেস্ট ছেড়ে দিলাম, সামন পাঠানো হয়েছে? সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করেছে অধীর চৌধুরীর বিরুদ্ধে, ডাকা হয়েছে? ট্রোজান হর্সটা কে? আমি তো সেই কারণেই জিজ্ঞেস করছি। কি শুনতে পাচ্ছি না? তার রুচির পরিচয়, বাংলার যে পরিবেশ সেটা কুলসিত করার যে প্রচেষ্টা, মানুষ দেখুক তাদের কি আপব্রিঙ্গিং, এবং মেদিনীপুরের যে কৃষ্টি সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, যে মাটিকে আমরা আন্দোলনের এবং সংস্কৃতির পীঠস্থান হিসেবে জানি, সেই মাটি থেকে একজন জনপ্রতিনিধি কি মন্তব্য করছেন মানুষ দেখুক। যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে কুৎসা, ব্যক্তিগত আক্রমণ এমন জায়গায় এমন নিচে নামিয়েছে। আপনি দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাই, আমার ভালো লাগুক খারাপ লাগুক, আমার মুখ্যমন্ত্রী। আমি সিপিএম হই, বিজেপি হই, আমার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্বোধন করছেন মমতা, তার থেকে 20 বছরের বড় হবে। আমরা তো বিজেপির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করেছি, কোনোদিন আমরা বলেছি বিজেপির প্রধানমন্ত্রী? কোনোদিন আমরা বলেছি নরেন্দ্র? বলার আগে জিভ খসে পড়ে যাওয়া হলো। এটাই তো বাংলার কৃষ্টি। আরে দেশের প্রধানমন্ত্রী, সে তৃণমূলেরও প্রধানমন্ত্রী, বিজেপিরও প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, বিজেপি নেতারও প্রধানমন্ত্রী। আমরা মোদী সরকার বলতে পারি। আমরা কোনোদিন প্রথম নামে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছি? আপনি একটা দেখান, আমি রাজনীতি ছেড়ে দেবো। বাংলার বিরোধী দল নেতার, বিজেপির নেতা বাংলার মুখ্যমন্ত্রীকে, যাকে 2.5 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী করেছেন, তিনি ভুলে যাচ্ছেন তিনি বিজেপিরও মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলেরও মুখ্যমন্ত্রী, তিনি সিপিএমেরও মুখ্যমন্ত্রী। তাকে আপনি সম্বোধন করছেন মমতা। রাহুল গান্ধী নিয়ে যে আজকে বলেছে, আমি মনে করি তিনি যে মেদিনীপুর আজকে সর্বাধিনায়ক সতীশ সামন্ত, বীরেন্দ্র শাসমল, সুশীল ধারা, ক্ষুদিরাম বসু, বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখান থেকে এসছে, সেই মেদিনীপুরের সংস্কৃতি, ঐতিহ্য সবটাই কুলসিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, এবং নিজেদেরকে সব কিছু ভাবছে এরা। আজকে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থা একাংশ যদি এদেরকে প্রোটেক্ট করে রাখে, আজকে এই হবে, এটাই ভবিতব্য। না, আমার আইনজীবী যেটা বলেছে, আমাকে পার্টি করার জন্য বলেছে, তার কারণ আমাকে নিয়ে মহামান্য বিচারপতি কিছু মন্তব্য করেছে, কিন্তু এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তার কারণ এটা অলরেডি সুমোটো কগনিজেন্স সুপ্রিম কোর্ট নিয়েছে। তো যেখানে সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন রয়েছে, এই নিয়ে আমার মন্তব্য করা কোনো এটা সমীচীন না বা অধিকারও নেই। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে, এবং সর্বোচ্চ আদালতে যখন এটা বিচারাধীন, সর্বোচ্চ আদালত ঠিক করবে কে ভুল কে ঠিক। তবে যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।